প্রেসিডিয়াম মিটিং ছিল। আমরা এই দেশের অবস্থা, বিরাজমান অবস্থা মূল্যায়ন করেছি এবং দেশে যে সুস্থ একটা গণতন্ত্রের প্রয়োজন আছে, কার্যকর গণতন্ত্র, এটা তো সংবিধানেই মানে আমাদের প্রতিশ্রুতি যে দেশের শাসন ব্যবস্থা হবে গণতন্ত্র। সেই গণতন্ত্রকে হতে হবে কার্যকর। গণতন্ত্র কার্যকর মানে যে এখানে সংসদে সেই ধরনের আলোচনা হবে, সে ধরনের তথ্যগুলো সামনে আসবে, দেশ কিভাবে চলছে, কি নীতি নির্ধারণ করা হচ্ছে, এবং নীতি নির্ধারণের ব্যাপারে জনগণ যেন জানতে পারে যে পক্ষে বিপক্ষে কি কি যুক্তি দিয়ে নীতি নির্ধারণ হয়েছে। শিক্ষানীতি বলেন, স্বাস্থ্যনীতি বলেন, আজকে সকলেরই জিজ্ঞাসা যে এসব জায়গায় বড় রকমের ঘাটতি দেখা দিচ্ছে কিনা। শিক্ষা খাতে ছাত্ররা কি মনে করে যে সুশিক্ষার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, না ওখানে ঘাটতি তারা লক্ষ্য করছে। আপনারই তো হাসপাতালে যাওয়ার কাজে যদি সুযোগ হয়ে থাকে, আমাদের হাসপাতালগুলোতে কি সে চিকিৎসা করার জন্য যা প্রয়োজন সেগুলো কি পাওয়া যাচ্ছে? তো সেইগুলো জিনিস মানুষ নিজেই দেখা উচিত যে জনগণ ক্ষমতার মালিক। আমাদের সংবিধানে এই কথাগুলো পরিষ্কার লেখা আছে। বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিল কিন্তু সংবিধান, এটা আমার কথা না। যে লক্ষ লক্ষ মানুষ যে জীবন দিল ৭১-এ, তার বিনিময়ে আমরা এগুলো পেয়েছি। যে দেশের মালিক জনগণ, সপ্তম অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে এই প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ, নাগরিকরা। অর্থাৎ আপনারা কি মনে করেন দেশ নাগরিকের যে আকাঙ্ক্ষা সেটাকে মেনে নিয়ে দেশ চালানো হচ্ছে, না মানুষ মনে করছে যে তাদের যেটা আকাঙ্ক্ষা সেটাকে উপেক্ষা করা হচ্ছে? এই জানমালে নিরাপত্তা ১ নম্বর। এই যে ডেলি পত্রিকায় দেখছেন বিভিন্ন জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে? আমি নিজে অবাক হয়েছি কোথায় থেকে এই পেশি শক্তি এসে মানুষকে এইভাবে স্বীকার করতে। তো এটা আমাদের দ্রুত দেখা দরকার যে এগুলো কোথায় থেকে আইন শৃঙ্খলার এই অবনতি ঘটানো হচ্ছে। ২ নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি কি অভিযোগগুলো ছাত্ররা করছে। আমরা স্বাস্থ্যের ব্যাপারে তো আপনাকে বললাম আগেই যে হাসপাতালে যে একটু খোঁজ খবর নেন, এটা বলছে যে না একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু স্বাধীনতার ৪৮ বছর হয়েছে এখন, ৪৮ বছর হয়েছে এখন, ২ বছরে ৫০ বছর হতে যাচ্ছে। অর্থাৎ এখানে ধৈর্যচ্যুতির ব্যাপার না, এখানে হলো মানুষের যেটা আকাঙ্ক্ষা, যেটা প্রাপ্য, সেটা যেন মানুষ পায়। তারপরে হলো যে এই যে ৩০শে ডিসেম্বর সম্পর্কে কি ঘটেছে সেটা আপনার জন্য আসল তথ্য মানুষের কাছে পৌঁছান, এটা হলো আমার আবেদন। মিডিয়াতে তো কিছু কিছু আসছে কথাগুলো, আর নির্বাচন কমিশনের কাছ থেকে নেন, সব দিক থেকে আসল চিত্রটা জনগণের কাছে তুলে ধরা দরকার। এলাকা এলাকায় মানুষ নিজেই জানে কি ঘটেছে, কিন্তু সারা দেশে কি ঘটেছে সবাই যখন অন্য অন্য জায়গাকার তথ্য পাবে, তখন আমি মনে করি আপনারাও সবাই নাগরিক, আমরাও সবাই নাগরিক। এই দেশে জনগণ, নাগরিকরা যে এই দেশের মালিক, এটা তো অনস্বীকার্য। সেই সংবিধানে এটা স্বাক্ষরিত, বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিল, ওর মধ্যে এটা লেখা আছে। এই সংবিধান জাদুঘরে সংরক্ষিত, সপ্তম অনুচ্ছেদ খুলে দেখেন, এই প্রজাতন্ত্রে ক্ষমতার মালিক জনগণ, নাগরিক। তো এটা ৩০শে ডিসেম্বর নির্বাচন নিয়ে বলছিলেন, গতকালকে সিএস একটা কথা বলেছেন, ইভিএম এর পক্ষে সে যুক্তি দিতে গিয়ে উনি বলেছেন যে আগের রাতে ব্যালট বাক্স ইভিএম শুরু হলে আগের রাতে ব্যালট বাক্স। এই যে দেখেন সচেতন নাগরিক বললাম, আপনারই চোখে এটা ধরতে পেরেছেন অবশ্যই। সিসির এই মন্তব্যকে আপনি কি মনে করেন? না, এতদিন পরে আপনারা যে আমার দৃষ্টি আকর্ষণ করলেন, আপনারা বুঝেছেন ওনার কথা বলেই তো আমার দৃষ্টি আকর্ষণ করছেন। যেভাবে আপনি বুঝেছেন সেটা আমি বুঝেছি যে উনি কায়দা করে জানাচ্ছেন যে হয় নাই, যে সুষ্ঠু নির্বাচন হয় নাই। এটা তো এই অর্থটা আপনারা বুঝেছেন, আমি আপনাদের কথা থেকে বুঝেছি যে আপনারা বুঝেছেন। তো এই কথা তো আর বলার অপেক্ষা রাখে না। দেশে মানুষ কিন্তু সচেতন। এখন ৪৮ বছর হয়েছে, আমরা আর শিশু গণতন্ত্র না। অর্থাৎ মানুষ অবাধ নিরপেক্ষ নির্বাচন, এটা এই দাবির মধ্যে দিয়ে কিন্তু স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তো মানুষ যেন এই দেশের মালিক হিসাবে ভূমিকায় রাখতে পারে, এইটা কিন্তু আমাদের হোল রাষ্ট্রের মানে প্রতিষ্ঠা করার মানে মেন
ইতিহাস, তো সেই ইতিহাসকে ভুলে গেলে চলবে না। এবং মানুষ এখনো লেগে আছে, নতুন প্রজন্ম এখন আমাদের মধ্যে জন্ম নিয়েছে। আমরা 7.5 কোটি মানুষ ছিলাম 71-এ, এখন তো 16-17 কোটি হয়েছি। স্যার হ্যাঁ। আরেকটি বিষয় একটু জানতে চাই। আপনি যেহেতু আমাদের এই সংবিধানের আপনার আপনার নখদর্পণ এটি, সেটি হলো যে যে সদস্য সুলতান মোহাম্মদ মনসুর তিনি শপথ নিয়েছেন, আপনি কালকে একটি লাইন বলেছেন যে গরু ছাগলের মাথা বিক্রি হয়, মানুষের মাথা বিক্রি হয় না। আমরা যেটি এখন পর্যন্ত সংবিধানের আইন অনুযায়ী জানি যে শপথ নিলে আসলে ফ্লোর ক্রসিং এর যে ব্যাপারটা, এটি পরিষ্কার নয় যে একটি দল থেকে বহিষ্কার করার পরেও তিনি শপথ নেওয়ার পরেও তার সংসদ সদস্য পদ থাকে কিনা, এটি সংবিধানে খুব একটা পরিষ্কার না। আমাদের মানে আমাদের সাধারণ মানুষ এবং জনগণের জন্য আপনি এই ব্যাপারটি কি একটু পরিষ্কার করে বলবেন কিনা যে আসলে না, কি আমি পরিস্থিতিতে আইনের আছেন? ব্যাখ্যা করব না, কেন আইনের ব্যাখ্যা সাধারণত এইভাবে মিডিয়াতে করার কথা নয়, কেন এটা কোর্টেও যায়, সেখানে আদালতের রায়ের ব্যাপারে অপেক্ষা করতে হয়। কিন্তু রাজনৈতিকভাবে তো অবশ্যই সবাই বলতে পারেন, আমিও বলতে পারি যে উনি আমাদের সঙ্গে এতদিন বসে কাজ করেছেন। এবং আপনাদেরকে বলে যে ওনার বক্তৃতাগুলো একটু আপনারা পরিচালনা করবেন, কি বলেছেন ওখানে। মানে আমাদের চেয়ে অনেক বেশি বলেছেন উনি, যেখানে উনি যে এখন মানে শপথ ঝট করে নিয়ে নিলেন। আমি বলি যে শপথ নেওয়ারও একটা কি বলবো যে ভদ্রতা আছে, একটা নিয়ম নীতি আছে। উনি একদিনও অপেক্ষা না করে যে ওখানে শপথ নিলেন। তো উনি সেই দলে সম্পর্কে কি কি বলেছেন, তাদের রাজনীতি সম্পর্কে কি বলেছেন, আমাদের চেয়ে অনেক বেশি বলেছেন। তো আমি বলি যে আপনারা ওগুলো একটু দেখে কিছুটা মানুষকে জানান, ওনার সম্পর্কে একটা মূল্যায়নও করতে পারবেন। আমার কথা আপনারা তাকে বহিষ্কার করেছেন, এরপর মানে তার এরপরে, হ্যাঁ, না না, আমি বলেছি একটু, পরবর্তী কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা তার সদস্যপদ খারিজের বিষয়ে? না, আমরা প্রথমেই বলেছি যে একটু ধৈর্য ধরেন, একটু অবস্থা সব কিছু বুঝে। এই যে আজকে মিটিং আমরা আলোচনা করেছি এই বিষয়গুলোই, যে পার্লামেন্ট হয়েছে, কিভাবে দেশে কার্যকর গণতন্ত্র আমরা আনতে পারি, কিভাবে কার্যকর সংসদ আমরা আনতে পারি, কিভাবে সংবিধানের বিধানকে আমরা কার্যকরভাবে ব্যাখ্যা করতে পারি। তো এই আলোচনার জন্য ওনার ধৈর্য থাকলো না, উনি চট করে চলে গেলেন। হ্যাঁ, তো এই ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করেছি, আর এটাই বলেছি যে এটা তো ওনার কাছ থেকে আশা করি নাই। কেন উনি যত সেই যেখানে গেছেন সেসব ব্যাপারে যে ভাষায় সমালোচনা করেছেন, আমিও বলবো না, পত্রিকা খুলে দেখবেন উনি কি কি বলেছিলেন। তো যে ব্যক্তি মানে একদিনের মধ্যে এত পরিবর্তন হতে পারে, তার সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন হয় না। বুঝছেন আপনাদের আপনার? পরবর্তী কোনো বা আইনের জায়গায় আপনারা আগাবেন কিনা, বা রাজনৈতিকভাবে তার সংসদ সদস্য থাকুক কিনা, এই বিষয়টি নিয়ে এগোবেন কিনা, এই ধরনের কোনো কর্মসূচি আছে কিনা আমরা জানতে পারি কিনা? না, আমরা মানে ওই এক ব্যক্তিকে নিয়ে না, আমরা তো সারা দেশের জাতীয় রাজনীতি নিয়ে আলাপ করেছি, দেশের কি কি নীতি নির্ধারণ করা উচিত, বিশেষ বড় বড় ব্যাপারে, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলার ব্যাপারে, যেসব ব্যাপার মানুষ নিয়ে ব্যস্ত। একজন ব্যক্তি 288-র মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে আমরা মানে সময় আর বেশি নষ্ট করার আপনাদের প্রয়োজন যে মনে করি না। ঐক্যফ্রন্টের যেই দৃঢ়তা, যে ঐক্য, সেই ঐক্যে কোনো ধরনের ফাটল ধরবে কিনা, বা সেই ঐক্যটা কি মানুষের সামনে একটু খেলো হলো কিনা, হেয় হলো কিনা? না, সেটা মানুষের মধ্যে কি হলো তো মানুষের কাছ থেকে জানতে পারবেন। আমার ধারণা যে আমরা নীতি ধরে, এখন তো সেই জন্ম থেকে গণফোরাম নীতি ধরে কাজ করে এসছে, এবং কেউ বলতে পারবেন না যে প্রতিষ্ঠান হিসাবে আমরা নীতিচ্যুত হয়েছি। এক এক ব্যক্তি চলে গেছে, যে মন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা বলছি তারা যদি মনে করে যে মন্ত্রিত্ব সবচেয়ে বড় তাদের জীবনের মানে লক্ষ্য, তো হোক, গেছেন, হয়েছেন, মানুষ তাদেরকে ভুলেও গেছে, ভুলে যাওয়ারও কথা। আর যদি কুকর্ম করে থাকেন তো ওই কুকর্মটা মানুষ ভুলবে না। কিন্তু আমার কথা হলো যে আমরা মূল জন্ম হয়েছিল গণফোরামের, যে নীতি, সুস্থ নীতির ভিত্তিতে যে রাজনীতি 47 থেকে আমরা করেছি। ভাষা আন্দোলন হলো, 6 দফা 11 দফা আন্দোলন হলো, স্বাধীনতা সংগ্রাম হলো, তারপরে 80-র দশকে স্বৈরাচার বিরোধী সংগ্রাম হলো। যে রাজনীতির মধ্যে কিন্তু নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার রক্ষা করেছে এবং অধিকার প্রতিষ্ঠা করার ব্যাপারে শক্তি সঞ্চয় করেছে, সেই নীতিকে, সেই রাজনীতিকে নিয়ে আমরা আছি, থাকবো। এবং বিশ্বাস করি সারা দেশের 7.5 কোটি মানুষ ছিলাম আমরা 71-এ, আজকে তো 16-17 কোটি। তো এই মানুষের জন্য সুস্থ রাজনীতি দিয়ে গেলে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এবং আপনাদের সে ঐক্যফ্রন্টের আরো 7 জন এমপি যারা নির্বাচিত হয়েছেন, তাদের
শপথ না নেওয়ার বিষয়ে জোটের সিদ্ধান্ত এখনো সেটা না, আমরা আলাপ করবো ওদের সঙ্গে, আমরা আলাপে ওনাদেরকে নিয়েও বসবো। এখন ইতিবাচকভাবে তারা সিদ্ধান্ত নেন সেটা আমরাও চাইবো আর কি। স্যার আমি মানে দলগতভাবে গণফোরাম চাচ্ছেন যে আপনারা যে শপথ আচ্ছা, আপনার আপনার মতামতটা জানতে চাই। এর প্রেক্ষিতে আপনার মতামত যে উনি যে বললেন যে ইভিএম হলে আগের রাতে আর ভোটে ব্যালট বক্স ভরবে না, না। আমি বলি যে যেটা বোঝার ক্ষমতা যাদের আছে তারা বুঝেছে যে উনি খুব কায়দা করে কথাটা বলেছেন, যে দুঃখ করে বলছেন যে আগের রাত্রে যেন না হয়। এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা মানে স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন, তো ওনাকেও ধন্যবাদ জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। ডাকসু ইলেকশনটা সুষ্ঠু হোক এটা জাতি নাকি? হ্যাঁ, ডাকসু ইলেকশন সব ইলেকশনই সুস্থ হোক, ডাকসু ইলেকশন অবশ্যই। স্যার ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আপনাদের যারা দুইজন নির্বাচিত হয়েছিলেন, হ্যাঁ। একজন শপথ নিয়েছেন, আরেকজনের বিষয়ে আপনাদের সিদ্ধান্তটা কি? উনি শপথ না, সে নেবেন তো না- আমাদের সঙ্গে সারাদিন মিটিং করেছেন, বসছেন, নীতি নির্ধারণ করার ব্যাপারে ওনার মুখ্য ভূমিকা, উনি প্রেসিডিয়ামের মেম্বার, তো আপনার সামনেই আছেন। আর যিনি চলে গেছেন তার সম্পর্কে তো আমি কিছু বললামই, যে ওনার সঙ্গে জানি না আপনার কথা বলেছেন হয়তো। আর ওনার আমি কিছু না, উনি যতগুলো বক্তৃতা দিয়েছেন সেগুলো আপনারা একটু দেখেন খুলে। গত 5 বছর হ্যাঁ, গত 5 বছর ওনার সম্পর্কে কি ধারণা আপনাদের হয় যে এতগুলো কথা বলে ঝট করে একদিনও অপেক্ষা না করে যে ওখানে শপথ নিয়েছেন, এটা কি করা? স্যার এই মুকাব্বির ভাই গতকালকেও একটি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন 8 তারিখে যে শপথ নেবেন, 7 তারিখে নেননি, পরে দলের নেবেন। সিদ্ধান্ত অনুযায়ী যা করবেন সেটাই বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। মানে এখন পর্যন্ত সিদ্ধান্ত যা নিচ্ছেন না। উনি মিলে ওনাকে নিয়ে আমরা সিদ্ধান্ত নেব আর কি। মানে নেয়ার বিষয় ইতিবাচক কিনা? না, এইগুলো নিয়ে একটু মানে বিতর্ক করা হয়, নেতিবাচক ইতিবাচক, আমরা সিদ্ধান্ত ওনাকে নিয়েই করব আর কি। মানে ওই আলাদা ওনাকে নেবেন নাকি ঐক্যফ্রন্টের সব প্রার্থীর সাথে একসাথে বসে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে? না না, এই তো উনি তো প্রেসিডিয়াম মেম্বার, অর্থাৎ তারপরে প্রেসিডিয়ামের তো একটা বিশেষ অবস্থান আছে, সেন্ট্রাল কমিটি সব কিছুর মধ্যে প্রেসিডিয়ামের একটা বিশেষ অবস্থান আছে, উনি তার মধ্যে বসে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওনার ভূমিকা থাকবে। তার মানে নিতেও পারেন, সেই ধরনের কিছু না, সে তো অবশ্যই সিদ্ধান্ত যখন সাপেক্ষ, তবে নিতে তো পারেন না পারেন দুটাই সিদ্ধান্ত হতে পারে আর কি। তাহলে ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে কি সরে আসছেন গণফোরাম, এরকম বলতে পারি বিষয়টা? ঐক্যফ্রন্টের মিটিংয়ে জিজ্ঞেস করবেন, এখানে গণফোরাম হিসাবে আমি বসেছি। আপনি তো ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা। না না, সেটা হতে পারে, কিন্তু একজন না, ঐক্যফ্রন্টের শীর্ষ সিদ্ধান্ত নেতা। ঐক্যফ্রন্টে বসে নেওয়া হবে। আজকে ঐক্যফ্রন্টের তো কোনো মিটিং হয়নি এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, শেষ হ্যাঁ, হ্যাঁ। কাজ তো আছে আমার